মার্কিন প্রেসিডেন্ট যখন চীন সফর করছেন ঠিক সেই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যাপারে একটা খবর আসলো, যেই খবরটা সারা বিশ্বে এখনো পর্যন্ত সেটার প্রতিধ্বনি হচ্ছে, সেটার সাথে নতুন নতুন খবর যুক্ত হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী সফর করেছেন সংযুক্ত আরব আমিরাত। এমন একটা সময়ে তিনি সফরটা করলেন যখন ইরানের সাথে তাদের যুদ্ধ চলছে। ঠিক সেই সময় সফর করলেন। শুধুমাত্র একাই সফরটা করেন নাই, সফরটা করলেন তার সেনাপ্রধানকে নিয়ে, তার গোয়েন্দা প্রধানকে নিয়ে, তার অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধানকে নিয়ে, মোসাদের প্রধানকে নিয়ে, মোটামুটি সেনাবাহিনী, অস্ত্র শস্ত্র সবকিছু নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন। সংযুক্ত আরব আমিরাত বলছে না, সে সফর করে নাই। প্রথম বলে সফর করে নাই, ইসরায়েল বলে হ্যাঁ অবশ্যই সফর করেছে। দ্বিতীয়বার বলে না, ইসরায়েলটা ভুল করছে। ইসরায়েল বলে শুধুমাত্র কি সে সফর করেছে, তার সাথে সেনাপ্রধানও গিয়েছে। সংযুক্ত আরব আমিরাত বলে না, এটা সঠিক না। বলে শুধুমাত্র সেনাপ্রধান গিয়েছে, তার সাথে গোয়েন্দা প্রধানও গিয়েছে। সংযুক্ত আরব আমিরাত বলে না, এটা সঠিক না। ইসরায়েল বলে শুধুমাত্র কি গোয়েন্দা প্রধান গিয়েছে, আয়রন ডোমও নিয়ে গিয়েছে। এমন একটা অবস্থা যদি আপনাকে এভাবে বলা হয় যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতে বসে বসে হচ্ছে মিসাইলের বাটনে চাপ দিছে, এটা একেবারে অতিরঞ্জিত করা হবে না। এটা কে বলছে? ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হচ্ছে, ইসরায়েলের গণমাধ্যম বলছে। গেল, এটা রেখে দিলাম এক জায়গায়, তার এই সফর। এর মধ্যে আজকে আরেকটা খবর কি, সেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। দুইটা বিষয়ে তাদের মধ্যে প্রধান, যদি বলা হয় যতগুলো বিষয় বৈঠক হয়েছে তার মধ্যে প্রধান দুটো বিষয় বৈঠক হয়েছে। একটা হচ্ছে তেল গ্যাস নিয়ে, আরেকটা হচ্ছে তাদের মধ্যে যৌথভাবে অস্ত্র উৎপাদনের জন্য। এর আগে আমরা বহুবার এই বিষয়টাকে সামনে নিয়ে আসছি যে এই এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বড় একটা অ্যালায়েন্স তৈরির দিকে যাচ্ছে 4-5টা দেশ, বহুদিন ধরে এটার জন্য কাজ করছে। একটা হচ্ছে ভারত, আরেকটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, আরেকটা হচ্ছে ইসরায়েল, আরেকটা হচ্ছে গ্রিস এবং গ্রিক সাইপ্রাস। এখন এই সংযুক্ত আরব আমিরাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন সফর করলেন ঠিক সেই দিনই সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দিল যে সে তার দেশের মধ্য দিয়ে পূর্ব পশ্চিমে যে পাইপলাইন আছে, যেটাকে তারা ইস্ট ওয়েস্ট পাইপলাইন বলে, অর্থাৎ আবুধাবি থেকে আল ফুজাইরা বন্দর পর্যন্ত, যেই পাইপলাইনের মাধ্যমে তাদের এই হরমুজ প্রণালীটাকে বাইপাস করে আল ফুজাইরা বন্দরে তাদের যে তেল সাপ্লাইয়ের যে জায়গাটা আছে, সেখানে তারা যে পরিমাণ তেল সাপ্লাই দিত, তাদের এই তেল সাপ্লাই এবং ওই পাইপলাইনের ধারণ ক্ষমতা দ্বিগুণ করার জন্য তারা জোরে সোরে কাজ শুরু করছে। কে? সংযুক্ত আরব আমিরাত। কি করবে এটার মাধ্যমে? হরমুজ প্রণালীকে বাইপাস করবে। বাইপাস করে কি করবে? সে তেল গ্যাস বিক্রি করবে আল ফুজাইরা বন্দরের মাধ্যমে। যেদিন এই কথা বলছে সেদিনই তাদের কথা হচ্ছে যে আমরা ভারতের সাথে তেল গ্যাস বিক্রির চুক্তি করেছি এবং ভারতের যে স্ট্র্যাটেজিক তেল গ্যাস রপ্তানি বা এই জমা করার কথা রাষ্ট্রীয়ভাবে, যে আমার খুব জরুরি প্রয়োজনে যখন দরকার হবে তখন ব্যবহার করবো, সেজন্য আমি স্টক করে রাখবো, সেখানে সংযুক্ত আরব আমিরাত তার সর্বোচ্চ সাপোর্টটা দিবে, এটাও ঘোষণা হয়েছে। তাহলে এই যে সংযুক্ত আরব আমিরাতে ভারতের প্রধানমন্ত্রীর সফর, সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সফর, আবার একই সময়ে আরো একটা খবর আছে, সেটা হচ্ছে এই যুদ্ধ চলাকালীন সময়ে, ইরানের উপরে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ চলাকালীন সময়ে
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আরব দেশগুলোকে নিয়ে, সবগুলো আরব দেশকে নিয়ে ইরানের বিরুদ্ধে একটা শক্তিশালী সামরিক জোট গঠনের সর্বোচ্চ চেষ্টাটা করেছিল। সংযুক্ত আরব আমিরাতের কার বিরুদ্ধে? ইরানের বিরুদ্ধে। কাদেরকে নিয়ে? সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক, এরপরে হচ্ছে ওমান, জর্ডান। এদেরকে নিয়ে ইরান বিরোধী একটা সামরিক জোট গঠনের চেষ্টা করেছিল। এই খবরটাও আছে। এই খবরের কাউন্টারে আরেকটা খবরকে আমরা সামনে নিয়ে আসতে পারি। সৌদি আরবের গোয়েন্দা মন্ত্রী, সৌদি আরবের, তিনি গত সপ্তাহে একটা কলাম লিখেছেন। তার কলাম লেখার পেছনের মূল বিষয়টা হচ্ছে যে সৌদি আরবের গোয়েন্দা প্রধান তুর্কি বিন ফয়সাল আল সৌদ, তিনি গত কয়েকদিন আগে আরব নিউজে একটা কলাম লিখেছেন। সেখানে তিনি বলছেন যে এই আরব দেশগুলোকে ইরান যুদ্ধে আরো শক্তিশালীভাবে ঢোকানোর জন্য এবং ইরানের বিরুদ্ধে একটা আরব জোট গঠনের জন্য যে চেষ্টা করা হয়েছিল, তিনি বলেন না যে কে চেষ্টা করেছে, তিনি বলছেন যে চেষ্টা করা হয়েছিল সেই চেষ্টাটাকে থামিয়ে দিয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এটা তার কথা। এবং তিনি সেখানে বলতে চাইছেন যে এই যুদ্ধ বন্ধের ক্ষেত্রে মোহাম্মদ বিন সালমান সবচাইতে বেশি কাজ করেছে, তিনি এই যুদ্ধের বিরুদ্ধে শুরু থেকেই ছিলেন এবং এখন আছেন। এটা হয়তো তার বক্তব্য, কিন্তু এখানে যে সূক্ষ্ম কথাটা সেটা হচ্ছে যে আসলে সংযুক্ত আরব আমিরাত এই যুদ্ধের পরপরই যেভাবে আরব দেশগুলোকে সরাসরি ইসরায়েলের পক্ষে পুরোপুরি যুদ্ধে টানতে চেয়েছিল, সেটাতে মূলত বাধা দিয়েছিল সৌদি আরব। সেই বাধার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত পাল্টা যে কাজটা করেছে সেটা হচ্ছে ওপেক থেকে বেরিয়ে গেছে। সৌদি আরবের নেতৃত্বে থাকা ওপেক থেকে বেরিয়ে গেছে এবং সেই বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে সৌদি আরবের সাথে কোনো ধরনের আগাম আলোচনা ছাড়াই জাস্ট হচ্ছে একটা চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে। এখন দেখা যাচ্ছে যে এই ইরান নিয়ে যে যুদ্ধ, এই যুদ্ধটাকে জিয়ে রেখে বা এই যুদ্ধটাকে ব্যবহার করে এই অঞ্চলে অনেক বড় কিছু পরিকল্পনা হাতে নিয়েছে কয়েকটা শক্তি। যেই শক্তিগুলোর মূল টার্গেট হচ্ছে এই অঞ্চলের দেশগুলোকে আরো ছোট ছোট ভাগে ভাগ করে তারপরে সেগুলোকে দুর্বল করে সেগুলোর মধ্য থেকে নিজেদের পক্ষে কিছু স্যাটেলাইট রাষ্ট্র তৈরি করা। কারণ একটা বড় রাষ্ট্রকে আপনি যখন কন্ট্রোলে নিতে না পারবেন, যখন আপনার জন্য সে কাজ না করবে, যখন আপনার পক্ষে সে কাজ না করবে, যখন আপনার কথা সে ওঠা বসা না করবে, যখন আপনার স্বার্থের বিরুদ্ধে সে নিজের স্বার্থটাকে বড় করে দেখবে, তখন পারলে আপনি ওই দেশটার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে ঢুকবেন। মানে যেটা এই কি বলে বড় বড় শক্তিগুলো করে, বিশেষ করে আমেরিকা, ইউরোপ। কথা না শুনলে তার বিরুদ্ধে সরাসরি লাগে, সরাসরি লাগতে না পারলে তাকে ভাঙে। ঠিক সেরকম ভাঙার পরিকল্পনা কাকে নিয়ে? কাকে নিয়ে? সৌদি আরবকে নিয়ে। গত পরশুদিন মনে হয়, অথবা গতকালকে খুব সম্ভবত একটা লাইভে বলেছিলাম যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিভিন্নভাবে এই প্রক্সি সংগঠনগুলোকে পরোক্ষভাবে সাপোর্ট দিয়ে বা তাদের জন্য মানে তারা যেন শক্তিশালী হয় এবং এই প্রক্সি সংগঠনগুলো যেন ওই সমস্ত দেশে ফিল্ড উন্মুক্ত হয়, সেটার জন্য পরোক্ষভাবে সাপোর্ট দিয়ে প্রক্সি সংগঠন করে ওই দেশগুলোকে
মানে দুর্বল করে, দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, দেশের মধ্যে সেনাবাহিনী একদিকে, প্রক্সি সংগঠন অন্যদিকে, সরকার একদিকে, প্রক্সি বাহিনী অন্যদিকে, এভাবে করে দেশের মধ্যে জনগণকে 2 ভাগে 3 ভাগে ভাগ করা, সামরিক শক্তিকে 2 ভাগে 3 ভাগে ভাগ করা, নিজেদের মধ্যে সংঘাত লাগানো, নিজেদের মধ্যে এই দেশকে ভাঙার যে খায়েশ, যে পরিকল্পনা, যে একটা সিস্টেম তারা দাঁড় করিয়েছে, এটারও মূল উদ্দেশ্য ছিল এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে টুকরো টুকরো করে সেখান থেকে ফায়দা নেওয়া। প্রক্সি সংগঠন হয়তো তারা বানায় নাই, প্রক্সি সংগঠন ধরেন ইরানি বানিয়েছে, কিন্তু তারা এই প্রক্সি সংগঠনকে তাদের স্বার্থে যতটুকু সম্ভব চোখ বুঝে, চোখ বন্ধ করে হচ্ছে তাকে জায়গা দিয়েছে, যে এখান থেকে এদিকে আগাক, এখান থেকে এদিকে আগাক। বিভিন্ন দেশে তারা এই কাজটা বিভিন্ন ভাবে করেছে। কোথাও এই শত্রুদের প্রক্সি সংগঠনকে সুযোগ দিয়ে, কোথাও কাউকে সরাসরি শত্রু বলে, কোথাও কাউকে সরাসরি শত্রু বলার পরে তাকে আবার অস্ত্র দিয়ে এটা করেছে। এখন এই পরিকল্পনা কবের তাদের? এই পরিকল্পনা আজকের থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগের, এবং আস্তে আস্তে ধীরে ধীরে এই পরিকল্পনাগুলো তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। সেই পরিকল্পনারই একটা হচ্ছে সৌদি আরবকে ভেঙে তার মধ্য থেকে 5টা রাষ্ট্র বের করা। সৌদি আরবকে ভেঙে তার মধ্য থেকে 5টা রাষ্ট্র বের করা। আজকের পরিকল্পনা না, 2013 সালে প্রকাশিত একটা খবর থেকে বলছি। যেই পরিকল্পনাটা প্রথম সামনে আসে 2001 সালে আমেরিকার টুইন টাওয়ারে আক্রমণের পর। বিশ্বকে আমাদের এই আন্তর্জাতিক রাজনীতির দিক থেকে বা মধ্যপ্রাচ্যের ডিজাইনের দিক থেকে যদি হিসাব করা হয়, তাহলে আমাদের বিশ্বটাকে দেখতে হবে 2001 সালের আগের বিশ্ব, অর্থাৎ টুইন টাওয়ারে হামলার আগের বিশ্ব, টুইন টাওয়ারে হামলার পরের বিশ্ব। টুইন টাওয়ারে হামলার আগে মধ্যপ্রাচ্যকে নিয়ে কি ধরনের খেলা হবে তা পুরোপুরি আগে থেকেই পরিকল্পিত। সেই পরিকল্পনাগুলোকে টুইন টাওয়ারের হামলার পরে আস্তে আস্তে হচ্ছে ইমপ্লিমেন্টেশনে যাওয়া শুরু করে। শুরুতে আসে এগুলো বিভিন্ন রিসার্চ সেন্টারের কি বলে রিপোর্ট হিসাবে, তারপরে আসে সেই রিপোর্টের উপরে ভিত্তি করে বড় বড় মিডিয়ার খবর হিসাবে, তারপরে আসে সেই খবরগুলোর উপরে বিশ্লেষকদের বিভিন্ন আলোচনা, সমালোচনা, টকশো হিসাবে, তারপরে আসে সেটা নিয়ে সাংবাদিকদের মুখ থেকে প্রশ্নের মাধ্যমে রাজনীতিবিদদেরকে সাংবাদিকরা প্রশ্ন করে, এরকম একটা খবর আছে, আপনি কি বলেন? এভাবে আস্তে আস্তে ধীরে 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 পরিকল্পনাগুলোকে সামনে নিয়ে আসা হয়। সেটারই একটা ছিল গ্রেটার মিডল ইস্ট প্রজেক্ট। এই প্রজেক্ট যখন একেবারে ফাইনাল সামনে এসেছে তখন সবাই এটার নাম ভালো করে জেনেছে। এর আগে এর নাম খুব একটা শোনা যায়নি, কিন্তু আপনি খুঁজলে দেখবেন যে এই ফাইনাল এই প্রজেক্ট যখন সামনে এসেছে তারও 20 বছর আগে এটার উপরে কাজ শুরু হয়েছে। একইভাবে গ্রেটার ইসরায়েল প্রজেক্ট, আজকে এটা যত বেশি চাউর হচ্ছে, আজকে থেকে 20 বছর আগে এটা এতটা চাউর হয় নাই, বা হলেও মানুষের মধ্যে এতটা ছিল না। যেমন দেখুন 2013 সালে নিউ ইয়র্ক টাইমসে একটা চীন সফর করেছেন, তার চীন সফরের যেই সমস্ত চুক্তিগুলো, সেই চুক্তিগুলোকে আপনি খুব সহজে যদি বলা হয় তাহলে বলা যায় যে তাদের হচ্ছে বোর্ড অফ ট্রেড আর বোর্ড অফ ইনভেস্টমেন্ট, অথবা ট্রেড কাউন্সিল, ইনভেস্টমেন্ট কাউন্সিল, ব্যবসায়িক বোর্ড বা ব্যবসায়িক কাউন্সিল, আর হচ্ছে বিনিয়োগ কাউন্সিল। এটা গঠন করেছে 2 দেশ। চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনি এটাকে বলেছেন যে হ্যাঁ, এই আমেরিকার রাষ্ট্রপতি চীন সফর করেছেন, এই সফরে আমরা 2 দেশ এটার ব্যাপারে ঐক্যমত হয়েছি। ডোনাল্ড ট্রাম্পের চীন সফরটা ছিল গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এর আগের চীন সফর শুধুমাত্র তিনি করেছেন, তারপরে আর কেউ চীন সফর করে নাই। এখন এই যে চীন সফরে তিনি চীনের সাথে যে চুক্তিগুলো করেছেন, অনেকগুলো হচ্ছে টেক কোম্পানির বড় বড় বা রাঘব বোয়ালদেরকে নিয়ে তিনি চীনে গিয়েছেন এবং সেখানে এই চুক্তিগুলো করে এসেছেন। চুক্তিগুলোর মধ্যে আছে হচ্ছে দেখেন, বোর্ড অফ ইনভেস্টমেন্ট আর বোর্ড অফ ট্রেড। কি বলছে তারা?
তারা বলছে যে দুই দেশ একত্রে তাদের বাণিজ্যের ক্ষেত্রে যে যুদ্ধ চলে আসছিল গত বছর বা তার আগের বছর থেকে, সেই যুদ্ধটাকে কমিয়ে নিয়ে এসে উভয় দেশের স্বার্থ রক্ষা হবে এরকম একটা বোর্ড গঠন করবে, যেখানে তারা উভয় দেশের বাণিজ্য উভয় দেশের স্বার্থ রক্ষার ক্ষেত্রে ব্যবহার করবে, একে অপরকে ক্ষতি করার জন্য করবে না। 2025 সালের অক্টোবরে আমেরিকা এবং চীনের মধ্যে একটা বাণিজ্য বাণিজ্য যুদ্ধ বন্ধ চুক্তি হয়েছিল। সেই চুক্তিটাকে আরেকটু সামনে নিয়ে আসার চেষ্টা করছে। আরেকটা বিষয় হচ্ছে, তারা নিজেদের মধ্যে কৌশলগত দ্বিপাক্ষিক চুক্তির দিকে বা দ্বিপাক্ষিক আলোচনার দিকে আগাচ্ছে। সেখানে তাদের ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমরা যেই বিষয়গুলো নিয়ে সমাধানে পৌঁছতে পারবো না বা পারছি না, সেই বিষয়গুলো নিয়ে আমাদের ব্যবসাকে থামিয়ে রাখার দরকার নাই। অর্থাৎ তাইওয়ান নিয়ে আমরা কোনো সমাধানে আসতে পারছি না, সেজন্য যে আমাদের সব ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করবো সেটা দরকার। তাইওয়ানের সমাধান হচ্ছে না, ঠিক আছে, তাইওয়ান নিয়ে থাকবে, কিন্তু ব্যবসার মধ্যে চলবে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তার এই সফরে চীন বোয়িং এর কাছ থেকে, আমেরিকান বিমান কোম্পানির কাছ থেকে তার এই সফরে কমপক্ষে 200 থেকে 300 বোয়িং কিনবে চীন। 200 থেকে 300 বোয়িং কিনবে, এই কথাটা আসছে। এর বাইরেও আমেরিকা এবং চীনের মধ্যে তেল গ্যাস আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা সমঝোতা হয়েছে মৌখিকভাবে। সমঝোতাটা কি? চীন আমেরিকার কাছ থেকে আরো বেশি অপরিশোধিত তেল কিনবে, যেই তেল কেনার মাধ্যমে বিশ্বের বাজারে তেলের দামকে একটা সহনীয় লেভেলে রাখতে পারবে। এটা তাদের মধ্যে আলোচনায় এসেছে। আরেকটা হচ্ছে যে সাপ্লাই চেইন, যেটা অর্থাৎ কোন দেশ থেকে অন্য কোন দেশে পণ্য যাওয়ার জন্য যে চেইনটা, যে হচ্ছে একটা পণ্য তার ক্ষেত থেকে আসবে, তারপরে হচ্ছে ট্রাকে উঠবে, ট্রাকে থেকে ওঠার পর থেকে পাইকারের কাছে যাবে, সেখান থেকে অন্য দেশে সাপ্লাই হবে, সেই দেশে যাবে, সেখানে মানে এই যে সার্কেলটা, এটাকে নিরাপদ রাখতে কন্টিনিউ করতে একটা চুক্তি করেছে